আপনি পুরো 27 মিনিটের স্পিচটা শুনেন। আমি যেটা বলেছি, যারা প্রোটেস্ট করতে আসে তার তো একটা নিজস্ব একটা তার ডিমান্ড আছে, সে একটা প্রেশার তৈরি করতে চায়। তো তাকে আপনি কি প্রেশার গ্রুপ বলবেন নাকি মব বলবেন? কারণ আমি মবের একটা বড় জিনিস হচ্ছে যে তাকে চেনা যায় না। শাহবাগে যারা 2013 সালে আন্দোলন করলো, এরা পুরোটাই তো মব ছিল। তাহলে বললেন প্রথম আলো ডেইলি স্টার একটা মব ছিল, এটা আপনি স্পষ্ট করলেন, কিন্তু এটাও তো আসলে মানে হঠাৎ করে আউটবার্স না, এটাও তো কারা করলো, কে নির্দেশনা দিল, কারা ফেসবুকে বললো, সেগুলো তো চিহ্নিত। তাহলে আমরা এটাও কি অ্যারেস্ট মব? করেছি 35 জন লোককে, আমরা অ্যারেস্ট করেছি। হ্যাঁ, তো এটা কি মব নাকি প্রেশার গ্রুপ? তাতে তো আপনি আপনার ইন্টেলেকচুয়াল ইনএডুকেসিটাই আপনি প্রমাণ করছেন। আমার যে ইনএডুকেসি স্পিচটা, আছেই, সেখান আপনি থেকে সেই আমার স্পিচটা আপনি শুনে আসেন। এখনই তো আমি আপনাকে আবার সামনে পেলাম, আপনাকে শুনি। বলি, এটা যে যারা একটা মব আসছে ওই সময়, আর আপনি যেটা বলছেন, যার কথা বলছেন, সেটা তো অনলাইনের কথা বলছেন আপনি। শোনাটা অফলাইনে দিতে হবে, অনলাইনে দিলে সেটা মব হবে না। হ্যাঁ, যে আপনি কি এগুলো তো কোনো, দিস ইজ জাস্ট পিওর, মানে আপনি কি স্টানবাজি করছেন নাকি ইন্টারভিউ আপনি নিচ্ছেন? আমার সামনে আছেন, আপনাকে প্রশ্ন করছি, আমি প্রশ্ন করছি, না আপনি এটা না, ব্যাখ্যা আপনার করেন। এটা স্টানবাজি। আপনার এটা কোনো ইন্টারভিউ না। আপনি আমাকে দিয়ে বলাতে চাচ্ছেন প্রেশার গ্রুপটা মব, এগুলো হচ্ছে সস্তা জার্নালিজম। মন্ত্রিসভা খুব সবাই যেটি আলোচনা করছে, আপনার কাছ থেকেও একটু আপনার ছোট্ট করে পর্যালোচনা নেই যে নতুন মন্ত্রিসভা গঠিত হলো, আপনার কাছে কেমন মনে হলো, আপনার কি মূল্যায়ন? না, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। আমরা তো আউটগোয়িং গভর্নমেন্ট, ফলে আমাদের সত্যিকার অর্থে পরের গভর্নমেন্টের বিষয়ে বলাটা ঠিক না। এটা প্রাজ্ঞবিজ্ঞজনরা আছেন, তারা বলবেন। আচ্ছা, মানে আপনি একজন সাংবাদিকও বটে, সেখান থেকেও আপনি একটা না, বিশ্লেষণ আমি দিতেই পারেন। সাংবাদিক হলেও এই জাস্ট আনটিল ইয়েস্টারডে আমার পরিচয় ছিল আমি প্রেস সেক্রেটারি তো প্রফেসর ইউনূসের। অনেকে ভাববেন যে আমি, উনি যে চিন্তা ভাবনা করছেন সেই চিন্তা ভাবনাই আমার কথায় রিফ্লেক্টেড হবে। তো এই জন্য আমি এই বিষয়ে একটা শব্দ বলতে চাই না। আচ্ছা, আই উইশ দেম গুড লাক। তারা ভালো করবেন, বাংলাদেশে কে আরো সামনে এগিয়ে নিবেন। এই জি, আপনি বলছিলেন আনটিল ইয়েস্টারডে আপনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছিলেন বিগত সরকারের, মানে অন্তর্বর্তীকালীন সরকারের। জি। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি আবার এখন হয়ে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা নিয়ে শুনেছেন আপনি নিশ্চয়ই যে এটা নিয়ে একটা আলোচনা, নানান রকম সমালোচনা, বিতর্ক এটা নিয়ে চলছে। এবং তার অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্ন করছে সংসদের বিরোধী দল, এবং সাবেক তথ্যমন্ত্রী যিনি ছিলেন নাহিদ ইসলাম, তিনি নিজেও বলছেন যে এখানে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। সাংবাদিকরা বলছেন, তাসনিম খলিল সাংবাদিক, তিনি একটি স্ট্যাটাসও দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতেই হয়। এই প্রশ্নে আসলে অন্তর্বর্তী সরকারের কোনো উত্তর আছে? এইটা আমি মনে করি না যে এটা এখানে নিরপেক্ষতার কিছু হয়েছে। হি ওয়াজ নট এনিওয়ান হু ওয়াজ লাইক অর্গানাইজিং দ্য ইলেকশন। হি ওয়াজ জাস্ট এ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার টু দ্য চিফ অ্যাডভাইজার, দ্যাটস ইট। তবুও তো And উনি যদি নিরপেক্ষতার স্বার্থে। if he got a good offer, উনি যদি একটা গুড অফার পান যে না আসেন বি আওয়ার ইয়ে, তাহলে আপনি দেখবেন। আর যারা এটা বলছেন তাদের দে শুড ফাইন্ড আউট ওদের ওনার কোনো ইলেকশনের রোল ছিল কিনা, প্লাস উনি সত্যিকার অর্থে মানে ওই যে ধরনের অ্যাকুজিশন করা হয় সেই সমস্ত অ্যাকুজিশন ওনার কোনো রোল ছিল কিনা, এগুলা সত্যিকার অর্থে কথা বলার জন্য। কিন্তু নিরপেক্ষতার স্বার্থেই তো বিএনপি মাহফুজ। ওনাকে অফার দিয়েছে and he thought okay it's fantastic I can join them, that's it. জি, কিন্তু এই যে নিরপেক্ষতার স্বার্থেই তো আসলে মাহফুজ, আসিফ ওনাদেরকে তো সেখান থেকে পদত্যাগ করতে হয়েছে, বা তারা পদত্যাগ করে চলে এসেছেন। তো তাদের জন্য নিরপেক্ষতার বিষয়টা অ্যাপ্লিকেবল হলে ওনার জন্য কেন মনে হচ্ছে যে আসলে অ্যাপ্লিকেবল না? তারাও তো ওরা সরাসরি। দেওয়ার পার্ট, ওরা একটা পার্ট জুলাইয়ের মুভমেন্টের পার্ট ছিল, জুলাইয়ের রেভলিউশনের পার্ট ছিল। হ্যাঁ, তো এবং ওরা পরবর্তীতে ওদের যারা যারা মেন কোর অফ পিপল, তারা যেটা করেছে তারা পলিটিক্যাল পার্টি করেছে, এবং এই পলিটিক্যাল পার্টি হিসেবে তারা ইলেকশনে পার্টিসিপেট করেছে। ফলে এই ভার্চু অফ দেয়ার মানে কানেকশন উইথ দিস মানে এনসিপির সাথে, এই জন্য তখন একটা মোরাল হ্যাজার্ড তৈরি হয়েছে যে তাদের এই পোস্টে থাকা উচিত কিনা। তো দে হ্যাড টু কুইট। তো এখনই এরকম মোরাল আমার হ্যাজার্ড, মনে হয় যে তারা খুব ভালো কাজ করেছেন। এখনই মোরাল হ্যাজার্ডটা তৈরি হচ্ছে না, মানে যিনি মন্ত্রী ছিলেন তিনি না এসে একদম একটা রাজনৈতিক না, দলের যে সরকার, সেই এটা সরকারে এটা যুক্ত উনি হয়ে যাচ্ছে। টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন, ভেরি মাচ টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন, and he will be a technocrat minister in that next cabinet. আপনাকে যদি বড় একটা অফার দেয় যে না আপনি আসেন আমি এই ইয়েতে, উনি এটাই, আপনি যদি দেখেন যে না উনি ওনাদের হয়ে কোনো কাজ করেছেন কিনা, আপনি বাইট করেন, দেখেন, ইনভেস্টিগেট করেন। বাইর করার এমনি মতো। একটা হ্যাঁ, লোকের, জি, একটা লোকের সারা জীবনের আপনার অ্যাম্বিশন কি থাকে যে আমি একটা
মিনিস্টার হব বা দেশকে সার্ভ করব, হি গট অ্যান অপরচুনিটি টু ডু দ্যাট, দ্যাটস ইট। জি আর যদি কেউ মনে করেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা ওনার রোল নিয়ে তাদের সন্দেহ থাকে, তাহলে ইনভেস্টিগেট করে দেখেন যে ওনার রোলে কোনো সমস্যা ছিল কিনা। জি, মানে এই সন্দেহ তো ছিলই এবং সন্দেহটা ছিল ঠিক সেই দলের যেই দলের পররাষ্ট্র মানে যেই দল সরকার গঠন করলো এবং তিনি পররাষ্ট্রমন্ত্রী হলেন। এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন যে একজন বিদেশি নাগরিককে মানে বিদেশি নাগরিক তিনি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলছিলেন যে আপনার কি আক্কেল জ্ঞান নাই, এবং তিনি বন্ধ করিডোর প্রসঙ্গে বলছিলেন যে এই প্রসঙ্গে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানানোর একটা চেষ্টা চালাচ্ছেন এই খলিলুর রহমান। এখন তিনি চলে গেলেন, মানে এই সরকারের নিশ্চয়ই আক্কেল জ্ঞানহীন সরকার না। তাহলে আসলে কি হলো বাস্তবতা? কেন অন্তর্বর্তী সরকার থেকে এই ট্রানজিশন ডক্টর খলিলুর রহমানের হলো? এটা ওনাদেরকে জিজ্ঞেস করেন, এটা তো আমাদেরকে জিজ্ঞেস করাটা তো অমূলক। জি, আর উনি বাংলাদেশের নাগরিক, উনি কোনো বিদেশি নাগরিক না। জি। এটা আমরা আমি আপনাকে জেনে শুনেই বলছি। আচ্ছা, আপনি কি জেনে শুনে এটাও বলতে পারেন যে আপনি বলছেন আপনারা ইনভেস্টিগেশন করুন যে ওনাদের স্বার্থে কিছু করেছে কিনা। ইনভেস্টিগেশন তো করতে পারি না। যখন ধরেন বাইরে যান ডক্টর খলিলুর রহমান, যেমন ভারতে গেলেন, আমরা জানলাম কাতারে গেলেন। সেখানে কি যে হলো বৈঠকে, কি যে কথা হলো সেটা আমরা জানলাম না। আমরা জানলাম গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। কিভাবে আমরা বুঝবো যে আসলে বিএনপির স্বার্থে কাজ করেছিল কিনা, নাকি অন্তর্বর্তী সরকারের কারণে, নাকি তার না, উনি ব্যক্তিগত কারণে? ওই কাতার বা ইন্ডিয়া বা এগুলোতে বিএনপির স্বার্থে প্রশ্নটা আসে কেন? ন্যাশনাল সিকিউরিটি ইস্যুতে উনি ওইখানে গিয়েছেন। কাতারের সাথে আমাদের একটা ডিফেন্স এগ্রিমেন্ট হয়েছে, কাতার আমাদের অফিসার্স নেওয়া শুরু করেছে, ট্রুপস নেওয়া শুরু করেছে, ইটস এ বিগ এগ্রিমেন্ট। কাতার আমাদেরকে এইখানে তাদের ডিফেন্স ইকুইপমেন্টের ফ্যাক্টরি করার কথা বলেছে। ওদের সাথে আমাদের খুব বহুবিধ অনেক মাল্টি চ্যানেলে আমাদের ওদের সাথে কথাবার্তা হয়। তো সব কথাবার্তা কি পৃথিবীতে কেউ বলে? কি কি আলাপ হয় কোথায়? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজাররা বিদেশে একটা শব্দও করেন না। আপনি যে অজিত দোভালকে কোনোদিন দেখেছেন প্রেস কনফারেন্স করতে? অজিত দোভাল যে কত লোকের সাথে মিট করে, আপনার কোনো খবর পান? এগুলো মানে আমি জানি না, বাংলাদেশের সাংবাদিকরা মনে করেন যে কেউ একটা পাবলিক অফিস হোল্ড করলেই তাকে সবার জনসম্মুখে এসে সে কি করছেন সেগুলো বলতে হবে। সরি, এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের রোলটা এরকম না, কিন্তু এটা কোনো সেই দেশেই রোলটা না। সম্পর্কে কেউই আমি তো আপনাকে জানবে না। একটা উদাহরণ দেই, আমি একটা আপনাকে উদাহরণ, জোনাথন পাওয়েল যিনি ইউকের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি ওনার সাথে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং আমাদের চিফ অ্যাডভাইজার সাথে এসে দেখা করলেন। তখন ওরাই রিকোয়েস্ট করলেন, দেখেন এনএসএ যখন কথা বলে ডোন্ট ডু এনি নিউজ, আমরা জাস্ট একটা ফটো ক্যাপশনের মতো করেছিলাম, দ্যাটস ইট। এগুলো তো বলা হয় না, বাইরে আসে না। এবং এইটা যে কোনো গভর্নমেন্টের ক্ষেত্রেই। মানে কিন্তু যখন ধরেন সেই অন্তর্বর্তী সরকার থেকে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়ে যান, তখন তো এই প্রশ্নগুলো আসবেই যে কি ছিল তাহলে, কি চলছিল কাজ। সেটা যদি না জানি তাহলে তো সন্দেহ থাকতেই পারে। তা সেটা কি আপনারা এমনও? জানতে আপনার চেষ্টা করেন, কিন্তু ওইটা তো ওনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। বিএনপি মনে করছে দে নিড সামওয়ান অ্যাজ ক্যাপাবল অ্যাজ ডক্টর খলিল, ওই জন্য ওনাকে অফার দিয়েছেন। আচ্ছা। তারা মনে করছেন তাহলে মানে তাদেরও কি আক্কেল জ্ঞান শূন্য হলো? মানে তারা আক্কেল জ্ঞান ডক্টর ইউনূসকে নিয়ে প্রশ্ন করছিলেন। সেজন্যই। এখন অনেকগুলো বাজারে অনেকগুলো আলোচনা আছে এটি নিয়ে। এগুলো নিয়ে আপনার কোনো মূল্যায়ন থাকলে আপনি বলবেন যে বলা হচ্ছে যে তাদের ভেতরে কোনো ডিল ছিল, আদৌ ছিল কিনা? তার বহিঃশক্তি বা অন্য কোনো দেশের চাপ হতে পারে, সেটি আমেরিকা বা ভারত, কোথাও থেকে একটা চাপ এসেছে। বিশেষ করে নাম আসছে আমেরিকার চাপ আসছে। ফলে এটি একটা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত যে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা। আবার এটাও বলা হচ্ছে, নাহিদ ইসলামের পক্ষ থেকেই বলা হচ্ছে যে যেই বলছিলাম যে নিরপেক্ষতার ইস্যুটা, যে তিনিই আসলে গুপ্ত ছিলেন কিনা, গুপ্ত শব্দটা তো এখন খুব প্রচলিত, তিনি আসলে বিএনপির গুপ্ত হিসেবে এই সরকারে ছিলেন কিনা, এই পর্যালোচনা বা এই বাজারে এই আলোচনাগুলো আছে। শুনেন, মানে এইগুলো সবই তো স্পেকুলেশন, স্পেকুলেশনে কমেন্ট করাটা তো ঠিক না। আপনি কে বাজারে তো হাজারটা, আপনি যদি ফেসবুক ওপেন করেন 1 লক্ষ কমেন্ট পাবেন এগুলো ইস্যু নিয়ে। তো এখন এগুলো নিয়ে প্রত্যেকটাই তো স্পেকুলেশন, উনি ওইখানে গিয়েছেন এই জন্য এটা হয়েছে, এই করছেন এই জন্য এটা হয়েছে, এগুলো তো আসলে কমেন্ট করার মতো কিছু না। যে গুপ্ত বা এগুলোও তো একটা মানে অনেক সময় হয় কি যে এগুলো নিয়ে হাস্যরসাত্মক কথাবার্তা হয়। আমি যেটা জানি, আমি প্রফেসর ডক্টর খলিলের সাথে আমি কাজ করেছি, ইজ এ ফ্যান্টাস্টিক মাইন্ড, উনি ব্রিলিয়ান্ট একটা ডিপ্লোম্যাট এবং উনি ক্যাপাবল হ্যান্ড। বাংলাদেশের কে ওনার দেওয়ার অনেক কিছু আছে।
জি। তার একটা খুব ভালো ব্যাকগ্রাউন্ড আছে, সেটি আমরা তো জানি। কিন্তু অনেক কিছু যখন গোপন থাকে তখনই হয়তো এই স্পষ্ট হবার জন্যই এই নানান আলোচনা বাজারে আসে। যেমন ধরেন মানে অনেক কিছু গোপন রাখার এই টেনডেন্সিটাও কেন? সেটাও একটু আপনার কাছে জানতে চাই। আপনার সহকর্মী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি যখন নির্বাচনের ঠিক একদিন পরেই চলে গেলেন, তখনও তাকে নিয়ে অনেক আলোচনা উঠল যে তিনি মানে সমালোচনা হলো। তখন তিনি তার জবাব দিলেন এভাবে যে তিনি মুখ খুললে নাকি বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে, এমনকি নাকি অন্তর্বাসও খসে পড়বে, এরকম বক্তব্য বলছিলেন যে হিসাব করে তার সাথে পাঙ্গা নেবার কথা তিনি বলছেন। মানে এখানেও গোপন কি আছে বা কি থাকতে পারে যেটা বললে আসলে এই অবস্থা হয়ে যাবে, প্যান্ট খুলে যাবে, এরকম অবস্থা হবে? কি আছে না, গোপন? এটা ওনাকে যেই ধরনের ওনাকে অ্যাটাক করা হয়েছে, যে অভদ্র, যে ভয়ানক ল্যাঙ্গুয়েজে করা হয়েছে, এটা তো যে কোনো মানুষের পক্ষেই আসলে নিজেকে ঠিক রাখা ঠিক না। এটা একটা খুবই কষ্টকর একটা বিষয়। তো উনি যথেষ্ট দৃঢ়তা নিয়ে, যথেষ্ট প্রজ্ঞা নিয়ে, যথেষ্ট, আমি বলবো যে সিনসিয়ারিটির সাথে উনি ওনার রোল প্লে করেছেন। ওনার কাজগুলো খুবই আপনাদের সবার সম্মুখে আছে। ওনার কাজগুলো যেগুলো যেগুলো উনি হাত দিয়েছেন, ডেটা প্রোটেকশন ল করেছেন, উনি সার্ভেলেন্সের উপরে নতুন নীতিমালা করেছেন, উনি ডাকঘরের উপরে সেই 1898 সালে ডাকঘর আইনটাকে চেঞ্জ করে ওটাকে যুগোপযোগী করেছেন। এমন কোনো জায়গায় নাই যে উনি হাত দেন। নিউ টেলিকমস ল করেছেন। তা আপনারা দেখেন উনি কি ডিড হি মেক এ মিস্টেক? তার এই যে কাজগুলো কতটা জাতির জন্য ক্রুশিয়াল ছিল। উনি খুবই, আমি তো মনে করি উনি খুবই, এবং উনি যেটা আমরা প্রতি বছর আহ, প্রচুর রেভিনিউ হারাই। এই ইলিগাল একটা সিন্ডিকেট বাইরে থেকে মোবাইল নিয়ে আসে, চুরির মোবাইল, বা আপনার আমার মোবাইল চুরি হয়ে এই সিন্ডিকেটের কাছে চলে যায়। তো এইটাকে উনি খর্ব করতে চেয়েছেন। খর্ব করার জন্য উনি এই যে নিয়ার, যেটা একটা নিউ একটা এইটা উনি এনফোর্স করতে চেয়েছেন, এবং এই এনফোর্স করার ফলে যেটা হতো সেটা হচ্ছে যে আমরা আমাদের রেভিনিউ পেতাম। আমরা এই খাতের থেকে যে পরিমাণ রেভিনিউ পাওয়ার কথা আমরা পাই না। এবং বাংলাদেশের একটা সবচেয়ে বড়, যে কোনো গভর্নমেন্টের জন্য, সেটা আমাদের গভর্নমেন্টের সময়ও ছিল, আমাদের পূর্ববর্তী গভর্নমেন্টেরও সময় ছিল, এবং সামনের গভর্নমেন্টের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে রেভিনিউ জেনারেট করা। আমরা এত কম রেভিনিউ জেনারেট করি। হ্যাঁ, তো ফয়েজ আহমেদ সেখানে খুব বড় ভূমিকা পালন করেছেন। হুম। তো ওনাকে যদি এই ধরনের কথা ফেস করতে হয়, আমি তো দেখেছি উনি শুক্রবার নাই, শনিবার নাই, প্রতিদিন এসে কাজ করছেন প্রত্যেকটা ইস্যুতে ওনার। ইভেন এই যে ইলেকশনটা যে সুন্দর পিসফুল হলো, এবং টেকনোলজিতে যে আমরা খুব এক ধরনের খুব পারদর্শিতা দেখাতে পারলাম এই ম্যানেজমেন্টের, এই ওনার রোল ছিল। হি প্লেড এ বিগ রোল। জি। এগুলো না করে একটা গ্রুপ হচ্ছে যে ওনার নামে উনি নেদারল্যান্ডে চলে গিয়েছেন। সেটা আপনি যদি নেদারল্যান্ডে আপনি দেখেন যে উনি কোনো চুরি করেছেন কিনা, জি। উনি কোনো আচ্ছা, উনি পাওয়ার ভালো অ্যাবিউজ কাজ করেছেন। করেছেন কিন্তু কিনা। উনি কার স্বার্থে, কার মানে তিনি মুখ বন্ধ রাখছেন? মানে তিনি যে বলছেন যে তিনি মুখ খুললে অনেকের মানে প্যান্ট খুলে যাবে, না, ওনাকে এটা কেন? ওনাকে পার্সোনালি যেইভাবে অ্যাটাক করা হয়েছে, অনেস্টলি আমারও যদি অ্যাটাক করতো আমি কতটুকু ঠিক থাকতাম আমি জানি না। এইভাবে কেউ ইয়ে করে না। এটা খুবই ভয়ানক একটা ইয়ে, এটা ঠিক না। আপনাকেও আপনি অনেক মানে অ্যাটাক করে। ফ্রিডম অফ প্রেস অনেক কিছু মানুষকে অ্যালাউ করে, কিন্তু আপনি যেইভাবে তাকে অ্যাটাক করা হচ্ছে, ইজ এ জেন্টলম্যান। উনি সেই অনুযায়ী উনি এই কথাগুলো বলেছেন। মানে কথাগুলোর তো সত্যতা আছে নাকি? নাই। এখন ওনার কথার সত্যতা আছে কি না আছে কি, এটা তো আপনারা দেখবেন। ইউ আর দ্য জার্নালিস্ট, ইউ আর দ্য পিপল টু, না, মানে আমরা তো তাদেরকে আসলে জানি না, কারণ ওনাকে মুখ এরকম না করে। খুললে তো আর আমরা জানতে পারব না। তিনি বলছেন মুখ খুললে প্যান্ট খুলে যাবে। এখন মুখ না খুললে আমরা অন্তর্জামী তো আর হতে পারব না। আপনারা এটা বরং এটা পাশের ওনার, কাছের মানুষ, সহকর্মী, এই যে অনেক কিছু জেনেছেন, তিনি যে জেন্টলম্যান, এই মানে ব্যাখ্যাটাও আপনি দিতে আমি পারছেন। আমি আমি নিজেকে মনে করি যে হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক, উনি খুব দেশপ্রেমিক একজন মানুষ, সৎ মানুষ। যতটুকু আমি জানি, আপনারা ইনভেস্টিগেট করে আরো জানতে পারবেন হুম। যে এটা কতটা আমার জানাটা ঠিক না বেঠিক। এবং আমি প্রাউড যে আমি ওনার সাথে কাজ করতে পেরেছি অনেকদিন। জি। এই যে আপনি বলছেন যে খুব নির্বাচনের প্রসঙ্গটা বলছিলেন, খুব পিসফুল একটা নির্বাচন হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসও প্রতিশ্রুতি দিয়েছিলেন শতাব্দী সেরা, ইতিহাস সেরা নির্বাচন করবেন। ভালো নির্বাচন। কিন্তু সেই নির্বাচনটি নিয়ে ধরুন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলছেন বাটোয়ারা নির্বাচন। তারপরে যিনি তথ্য উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম, তিনি বলছেন যে কিছু আসনে টার্গেট করে তাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। এই গেল বিরোধী পক্ষের কথা। জামাতের আমিরও কারচুপির কথা বলেছেন। আবার সরকারি দলে যারা আছেন, নীলোফার চৌধুরী মনি একটি আয়োজনে গিয়ে বলছেন একদম আসন ধরে ধরে, যেমন জামাত
জামাতের আমিরের ঢাকা 15 আসন, সেখানে মিল্টনকে কোরবানি দেওয়া হয়েছে, আমিনুল কাইয়ুম তাদের কথা বলছেন যে তাদেরকে হারিয়ে দেয়া হয়েছে। মানে এই রকম নির্বাচন কি আসলে হলো, বাটোয়ারার নির্বাচন, যেটি মাহফুজ আলম বলছেন বা নাহিদ বলছেন? আমাদের দেশের ইলেকশনের যে পোস্ট ইলেকশনের যে একসেপ্টেন্সের সংস্কৃতিটা তৈরি হয়নি, এটা তৈরি হলে এগুলো থাকবে না। এই ওয়ার অফ ওয়ার্ডস থাকে, বাট জেনারেলি এই এমন একটা নির্বাচন হয়েছে, এটার একসেপ্টেন্স লেভেল এত হাই, এটা আনবিলিভেবল, আনপ্রেসিডেন্টেড একটা ইলেকশন হয়েছে বাংলাদেশের জন্য, একটা হিস্টোরিক একটা ইলেকশন হয়েছে। কোন ইয়েরা, আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের কোন ইলেকশন যদি মনিটর করে, আপনি দেখেন তারা কোন শব্দগুলো লেখে বা কমনওয়েলথ কি রাখে, আপনি ওদের দেখেছেন ইফিউসিভলিতে তারা প্লেস করেছে। তো এখন কেউ পোস্ট ইলেকশনে কে কোথায় গিয়ে করলো, মূল জিনিস হচ্ছে তারা একসেপ্ট করেছে, তারা সংসদে যে তারা আহ ওই শপথ নিয়েছে এবং এভরিথিং ইজ ফাইন। এটা কথার চালাচালি এগুলো হয়। বাংলাদেশের ওই সংস্কৃতিটা গড়ে উঠে নাই যে আমি আমি হারলাম, হেলে গ্রেসফুলি আমি একসেপ্ট করলাম ডিফিট, দেন আমি আবার আমার কাজে ফিরে যাচ্ছি। এরকম এখনো হয় না, সামনে হবে ইনশাল্লাহ। জি, মানে ইতিহাসের সবার সমর্থনে ডক্টর ইউনূস যেই নির্বাচন করলেন সেটিও আসলে কেউ মানে সরকারের মধ্যে যারা ছিলেন তারাও, আগে যারা ছিলেন এখন নাই, তারাও কেউ, মানছে না। আপনি যদি বলেন যে কেউ একসেপ্ট করেনি, এটা ভুল না, বলা কেউ হবে। বলছি না, বিরোধী পক্ষের মধ্যে মানছে না, তারা না হয় মানলে না, সরকারের বিরোধী পক্ষের মধ্যে পক্ষ, থেকেও বলছে। যে পক্ষ, সবাই খুব ভালোভাবে একসেপ্ট করেছেন। সবাই বলেছেন এটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ফেস্টিভ, পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে এবং এভরিওয়ান অ্যাকসেপ্টেড ইট। এবং দেখেন খুব কত দ্রুত এখানে ইয়ে হলো, কি যেন শপথ হুম হলো। হুম, একদম কেউ একদম। কিন্তু ওয়েটই করেননি। জি, একদমই, মানে ইলেকশন ভালো হয়েছে কিন্তু ফলাফলে কারচুপি হয়েছে, এরকম অভিযোগ উঠছে। কিন্তু কেন ধরেন, ফলাফলে কারচুপি হবে কেন? আচ্ছা, গণভোটের প্রসঙ্গে। ইলেকশন তো, ফলাফল তো ইলেকশনেরই পার্ট নাকি? জি কি বলেন আপনি? জি, আমি আসলে বলছিলাম, আমি বিভিন্ন জনকে রেফার করছিলাম যে তারা আসলে কি এই কি বলছেন। বিভিন্ন জনটা কে? এটা কি আওয়ামী লীগের দালাল না নাকি না না, কে? আমি তো বললাম, বিভিন্ন জনটা তো মাহফুজ আমরা আলম দেখছি না। বলেছেন, নাহিদ ইসলাম না, বলেছেন, জামাতের মাহফুজ আমির আলম কি বলেছেন, বললেন? বিএনপির মাহফুজ একজন আলম, বলেছেন। শোনেন, মাহফুজ আলম ইলেকশন করেননি। মাহফুজ আলম প্লেড এ বিগ রোল ইন জুলাই, কিন্তু মাহফুজ আলম ইলেকশন করেননি বলে উনি এক ধরনের লেফট বিহাইন্ড হয়ে গেছেন। এখন উনি যদি ইলেকশনে থাকতেন হয়তো বা এই কথাগুলো বলতেন না। এখন ওনার কথা সত্যিকার অর্থে, সবাই ইলেকশন মুখী ছিল, উনি না ইলেকশন মুখী না থেকে উনি একটা স্পেস তৈরি করতে চাচ্ছেন, মানে ওনার এক ধরনের নিজের জন্য স্পেস তৈরি করবেন। বাট ইলেকশন এমন একটা জিনিস, আপনি ইলেকশনে পার্টিসিপেট করবেন না, ইউ উইল বি থ্রোন আউট, কিছু করার নাই। জি দ্যাটস হোয়াট হ্যাপেন ইন দ্য পাস্ট। জি, কিন্তু আরও যে প্রশ্নগুলো আছে ধরেন ইলেকশন সম্পর্কে, ভোটের হার, ভোট কত পড়েছে সেটি সেদিনই জানানো হয় বা সাথে সাথেই, ভোট শেষ হওয়ার সাথে সাথেই আমরা জেনে যাই। মাঝে মাঝেও জানি যে এতক্ষণ পর্যন্ত এতটা ভোট পড়েছে, তেমনটা জানছিলামও। কিন্তু সবশেষ ভোট শেষ হওয়ার পরে জানানো হলো না সাথে সাথে যে কত শতাংশ ভোট পড়েছে। পরের দিন, মানে রাত পুড়িয়ে গেল, পরের দিন দুপুরের আগে আগে জানিয়ে দেওয়া হলো যে ভোটের কত শতাংশ ভোট পড়েছে। এই দেরিটা কেন হলো, এই দেরি নিয়ে যেমন একটা সন্দেহ হয়েছে, সেই সন্দেহ ইলেকশন কমিশন স্পষ্ট করে নাই। তারপরে ধরেন গণভোটের প্রসঙ্গে কয়েকটা আসনে বেশ অনিয়মের ব্যাপারে বিজনেস স্ট্যান্ডার্ড সহ কয়েকটা জায়গায় খবর আসছে যে রাজশাহী 4 আসনে 244.244.295% আপনি ভোট তো পড়েছে। আপনি ওই এটাই তো আপনাদের একটা সমস্যা হচ্ছে, আপনি নিউজটা পড়েন, নিউজটার পরে যে ডিসক্লেইমার বা এই নিউজটাকে যখন ক্লারিফিকেশন দেওয়া হয় ইলেকশন কমিশনের, ওইটা পড়েন না। আপনার ওইটার মাথার মধ্যে নিয়েছে 244%, ওইটা যে একটা টাইপোগ্রাফিক্যাল এররের থেকে হয়েছে, এটা আপনারা দেখছেন না। ওইখানের যে রিপোর্টার খুবই চালাকি করেছে, এখানে রিপোর্টারের উচিত ছিল, আপনি যখনই দেখলেন যে এই এররটা এখানে আছে, তখন রিপোর্টারের কাজ কি ছিল? সেই ইলেকশন যে রিটার্নিং অফিসার, তাকে ফোন দেওয়া। এই রিপোর্টারের কাজ ছিল সেই ইলেকশন কমিশনের ফোন দেওয়ার। সে কনভেনিয়েন্টলি এদের কাউকে না ফোন দিয়ে রিপোর্ট করে দিয়েছে। তা আপনি যারা এই ইলেকশনটা ম্যানেজ করলেন, যারা ইলেকশনটা ওভারসি করলেন, তাকে আপনি ফোন না দিয়ে আপনি রিপোর্টটা করে দিয়েছেন উইদাউট এনি সোর্সিং। তো এটা তো রিপোর্টই না, এটা এক ধরনের হচ্ছে যে দুষ্ট না, চক্রে বাঁধা ধরেন রিপোর্ট। যদি টাইপে এরর তো থাকে এই সেটা তো এই নির্বাচন রিপোর্ট কমিশনের দিয়ে দায়। আপনি কিছু, আমরা ইলেকশন কমিশনের তরফ থেকে আমরা বলেছি যে এটা একটা টাইপোগ্রাফিক্যাল এরর। প্রথম যেই ডেটাটা জেনারেট হয়েছিল, সেখানে স্পষ্ট ভাবে লেখা আছে এইখানে 2টা 2 হবে, কিন্তু পরবর্তীতে এইখানে এসে এটা 3টা 2 হয়ে গেছে। দ্যাটস দ্য প্রবলেম। এখন এই জিনিসগুলো সত্যিকার অর্থে বাংলাদেশের জার্নালিজমটা এখনো সেই জায়গায় পৌঁছায় নাই, যেই ধরনের লেভেল অফ সফিস্টিকেশন লাগে।
তারা হঠাৎ একটু দেখলে ভাই এই একটা পেলাম আমি, এই ইউরেকা মোমেন্ট এসে পড়ে তার মধ্যে। হুম। তো কি সেরকমটা মানে দ্বিগুণেরও বেশি আর কি ভোট জন্য বলছিলেন আপনি এইখানে? ফলাফল দেরিতে মানে ভোটের হার কত সেটা দেরিতে কেন বলা হলো সেই প্রশ্নটাও ছিল। ফলাফল দেরিতে ভোটের দেওয়া হার, খুবই ভোটের হার, লজিক্যাল। আমরা ভোটের হার। আগেও বলেছি, আমরা আমরা আগেও বলেছি যে ইলেকশনের রেজাল্টটা পুরোপুরি আপনার জানতে একটু সময় নিবে। হুম, হুম, হুম। কারণ এখানে আপনার প্রায় 12 লক্ষ আপনার পোস্টাল ব্যালট পড়েছে। এগুলো তো কাউন্টিং এ একটু সময় লাগে। আপনি ইয়েটা জি, ছিঁড়বেন, আমি তারপরে এটা কাউন্ট ভোটের করবেন। হারের কথা বলছি। তো সেটাই তো সাথে, এইগুলো সাথে করার জানা যায়। কারণে এবং এই পোস্টাল ব্যালটের কারণে 1 বা 2টি আসনে রেজাল্টও চেঞ্জ হয়ে গেছে। তো ওই পুরো জিনিসটাকে আনতে যেয়ে এখন আপনি মিলিয়ে দেখেন, আমরা তো ইলেকশন কমিশন তো ওপেন, আপনি মিলিয়ে দেখেন যে কোথাও ভুল হলো কিনা। এটা তো আওয়ামী লীগের মতো না যে হঠাৎ করে 28 থেকে 40-এ চলে গেলাম, হুম। বা 4 থেকে 28 বানায় ফেললাম এবং কেউ যে বলার মতো কেউ নাই। সেটাই তো বানালেন যে না, সেটা আমরা বুঝবো কি করে? সাথে, সাথে তো সেটার ফলাফলের জন্য আপনার পুরো ইলেকশন পুরো রেজাল্ট গুলো ইজ আউট দেয়ার, আপনারা হিসাব করে দেখেন। হুম। হ্যাঁ, আর যদি আমরা চুরি করতাম তাহলে তো 80% দেখানো যেত। কি বলেন এগুলো? মানে অল্প চুরি বলে কিছু নাই। যদি চুরি করতেন তবে বেশিই করতেন। না না, এটা 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 পারফেক্ট। আপনি যে কেউ এখন ডেটা নিতে পারে, নিয়ে আবার নিজেরা রিকাউন্ট করতে পারে যে না, হুম। ওকে, whether তাহলে কি there হলো was any ওইটাতে foul আমাকে একটু play। বুঝিয়ে বলেন যদি আমি ওইটা মানে দেখতে না পাই যেটা আপনি বলছিলেন। আপনি একটু বলবেন যে রাজশাহী ৪ আসনের ঘটনা কি? বিজনেস স্ট্যান্ডার্ড বলছে যে মোট ভোটার ৩,১৯,৯০৯ জন, কিন্তু সেখানে ভোট কাস্ট দেখানো হয়েছে ৭,৮১,৫২৩ জন। ওইখানে মেইন যে জিনিস না ভোট যেটা পড়েছে সেটা ৬,৬২,২০০ কত জন দেখবেন। সেই জায়গাটায় এটা হওয়ার উচিত ছিল ৬২,০০০। ঠিক আছে, হুম। ৬,২২,০০০ বোধহয়। ১২,০০০। এইখানে হয়ে গেছে এটা ৬,০০,০০০, এটা ৬২,০০০-এর জায়গায় ৬,২২,০০০ সামথিং হয়ে গেছে। এইখান থেকে হলো সমস্যাটা তৈরি হয়েছে। ভিতরে যে ২টা ২ থাকার কথা ছিল, এইখানে এসে আর একটা ২ অ্যাড হয়েছে। এটা টাইপোগ্রাফিক্যাল এরর। কিন্তু যেই জায়গাটায় যিনি রিটার্নিং অফিসার যেই শিটে সাইন করেছেন, দ্যাট ওয়াজ কোয়াইট ওকে, ওইখানে একদম পারফেক্ট ছিল। এখানে ওনারা যিনি টাইপ করতে গিয়েছেন, উনি হয়তো বা ভুলে টাইপে একটা ২ অ্যাড করে দিয়েছে। তারপরে এটা সিরাজগঞ্জ, টাইপ নেত্রকোনা এরকম কয়েকটি আসনের কথাও বলছে। সেখানেও কি প্রত্যেকটা একই রকম জিনিসেরই টাইপ? আপনার ক্লারিফিকেশন রিটার্নিং অফিসার গুলোর থেকে দেওয়া হয়েছে। এখন আপনি এটাই তো, মানে আপনি রিপোর্টটা যদি আবার একটু পড়েন, পড়ে দেখবেন যে উনি রিটার্নিং অফিসারের কোনো বক্তব্য দিচ্ছে না। এটা হলো কিছু। আমি বলতেছি শফিকুল আলম এই কথাটা বলেছে, আর শফিকুল আলম আদৌ এই কথাটা বলেছে কিনা না, এটা তো ধরুন আপনি আপনার ফেসবুক পোস্টে তাকে লেখা তো আছে। ফোন তাহলে তো আমি দিবেন। আপনাকে কোট করবই যে আপনি বলেছেন। নির্বাচন কমিশনে যদি বলা থাকে এটা হয়েছে, তাহলে তো আমি সেটা কোট করবই যে না, এটা হয়েছে। আপনার এখানে তো আপনার ফার্দার আবার জিজ্ঞাসা করব? এই জার্নালিজমটা তো খুব ইজি একটা জার্নালিজম। ওইখানে থেকে একটা সমস্যা তৈরি হয়েছে, একটা ফিগারে আপনার ডিসপিউট আসছে, একটা ফিগারে আপনার এরর আসছে। আপনি এটা কি করবেন? আপনি তখন ওই লোকটাকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনার এইখান থেকে যেই ফিগারটা আপনি দিচ্ছেন এটা তো মিলছে না। উনি তো অবভিয়াসলি তখন তো উনি এক্সপ্লেনেশন দিবেন, আপনি তো ওর লোক কাছে গেলেনই না। এইখানেই সমস্যা জার্নালিজমের। জি। আ সব সমস্যা আসলে মোটামুটি জার্নালিজমেই দেখা যায়। এইখানে মানে না, নি এই অবশ্যই আমাদের জার্নালিজমের অনেক গভীর গভীর ক্ষত আছে, যেটা আমরা আসলে দেখি না। জি। আপনি নিজেও একজন সাংবাদিক ছিলেন এবং নতুন করে আপনাকে অবশ্যই আমি শুভকামনাও সাংবাদিক জানিয়ে ছিলাম। রাখি যে আমি খুব প্রাউড সাংবাদিক। জি। আমি অনেক কষ্ট করে বিদেশিদের সাথে কাজ করে জাজ শিকার শিখেছি। বাট আমি এইখানে এসে যখন গভর্নমেন্টে আসলাম, দেখলাম যে জার্নালিজমে প্রচুর ভুল রিপোর্ট হয় এবং জার্নালিস্টরা এটা কারেক্টও করেন না। আপনি নিউ ইয়র্ক টাইমস, আপনি তো নিউ ইয়র্কে থাকেন, হুম, নিউ ইয়র্ক টাইমসে দেখবেন যে ওরা একটা ওই যে প্রতিদিন যেগুলো মিস্টেক হয়, এরর হয়, ওইটার জন্য একটা স্পেস রেখে দেয় যে না, আমি কালকে এটা ভুল করেছি, এই আমার মিস্টেক ছিল, সেইখানে একটা ডেডিকেট করে ফেলে। এবং অনেক ক্ষেত্রে তারা যেটা করে, আমি একটা ফিগারও দেখেছি, 1909 সালে একটা ভুল হয়েছিল, হুম। ওই ভুলটা এই 100 বছর পরে তারা কারেক্ট করে যে না, ওইটা আমাদের ভুল ছিল। এটা তো একটা জার্নালিজমের নিয়ম। আমি সব জানবো না, আমি ভুল করতেই পারি, এন্ড দ্যাটস কোয়াইট ন্যাচারাল। তো আপনি স্বীকার করেন না কেন? হুম। এই স্বীকার করাটা আমাদের মধ্যে আসে না।
জি। আপনি যেমন মানে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার ব্যাপারে বলছেন ৯০% সফল। আপনি কোনো ব্যর্থতা দেখেন না। জার্নালিস্টরা দেখে। আপনি যখন জার্নালিস্ট হিসেবে কাজ করবেন তখন কি আপনি ব্যর্থতা দেখবেন নাকি তখনও আপনি আসলে কোনো ব্যর্থতা দেখবেন না? আমি তো এই গভর্নমেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ফলে আমার কখনোই নিউট্রাল পজিশনটা এখানে দেখার কোনো সুযোগই নাই। আমি কিভাবে দেখবো? আমি তো জার্নালিস্ট ছিলাম না ১৮ মাস। হুম। আমি তার গভর্নমেন্টের আগেও কি একজন ছিলেন? যেমন আপনি আওয়ামী লীগ সরকারের ঘোর বিরোধী। তখনও ছিলেন মানে তার কাজকর্ম তো আপনি খুবই আপত্তি জানিয়েছেন। তখনও কি তাহলে আপনি নিউট্রাল ছিলেন? আমি তখন নিউট্রাল ছিলাম। আপনি আমার পুরো এফপির ২০ বছরের জার্নালিজম ধরে টান দেন। দেখেন আমি কোন শব্দ ইউজ করেছি। আমি পার্সোনাল লাইফে আমি কি কোথায়, আপনি শারমিন চৌধুরী পার্সোনাল লাইফে কাকে আপনি সাপোর্ট করেন, এটা ভেরি মাচ ইওর অ্যাফেয়ার্স। নিশ্চয়ই। কিন্তু আপনি ওইটা আপনার জার্নালিজমে নিয়ে আসা ঠিক না। আপনি আমার রিপোর্টে ২০ বছরের এএফপি রিপোর্ট টান দিয়ে দেখেন এখন না যখন আপনি কোথায় আবার আমি। জার্নালিজমে যাচ্ছেন, হ্যাঁ, যাচ্ছেন, তখনও কি আপনি আর নিউট্রাল জার্নালিজমটা করতে পারবেন? যেহেতু আপনি এই আপনি অন্তর্বর্তী দেখবেন, সরকারের পার্ট হলেন। আপনি দেখবেন, আপনি তো আমি কি মুখে কি বললাম তার চেয়ে আমি যে রিপোর্টটা প্রডিউস করছি সেটা আপনি দেখে তো আমাকে জাজ করবেন। আমি মুখে কি বলছি বা আমি কোথায় কি ছিলাম, আমার ব্যাকগ্রাউন্ড কি ছিল, সেগুলো দিয়ে তো প্রমাণ করার কিছু নাই। হুম। আপনি তো দেখবেন আমার প্রোডাক্টটা কি হচ্ছে। আমার প্রোডাক্টের উপরে আপনি আমাকে ইয়ে দিবেন, সার্টিফিকেট দিবেন। তার মানে যখন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, তখন আপনি বলছেন তখন তো আপনার একটা মানে বায়াসনেস ছিল সেখানে। মানে আপনাকে কি সেই আমি অবশ্যই গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, আমি চিফ অ্যাডভাইজার স্পোকসম্যান ছিলাম। তো অবশ্যই আমি তো আমার গভর্নমেন্টকে ডিফেন্ড করব এবং আমার গভর্নমেন্ট আমি তো সেটি সেই ডিফেন্ড এখনো করার জন্য মনে যেটি করি। সেটা মানে অসত্য হয়, তবুও কি সেটা আপনারা করতে পেরেছেন না, বা করেছেন? অসত্য আমি ডিফেন্ড করব কেন? আমার গভর্নমেন্ট অসত্য বা কি বা করলো যে আমার মানে ডিফেন্ড করতে হবে? যেমন ধরেন যে বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে যে যখন ডক্টর ইউনূস যেমন বিদেশ সফরে যেতেন, যেমন গেলেন যখন কাতার সফরে আপনারা খুবই বললেন দরকার কাতারের ছিল। আমিরের আমন্ত্রণে, কিন্তু কাতারের আমির দেখাই করলেন না। তিনি তখন নাকি বিদেশ কাতারের সফরে। প্রাইম মিনিস্টারের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, কাতারের আমিরের চেয়ে কাতারের প্রাইম মিনিস্টার কিন্তু পাওয়ারফুল। দাওয়াত দিলেন নাকি আপনি কাতারের দেখবেন। আমিরের নাকি আমন্ত্রণে আপনারা গেলেন। আমির তো এটা অনেক সময় আমির দাওয়াত দেয়, কিন্তু হুম, আপনি যদি দেখেন যে আপনার ইয়েতে কাতারের প্রাইম মিনিস্টার ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান দেয়ার। কি হুম। বলেন আপনি? জি। মানে না সাধারণভাবে আমরা জানি যিনি দাওয়াত দেন তিনি সবসময় সেখানে থাকবেন আমন্ত্রণে যে। কিন্তু দাওয়াত দিতেই পারেন, যিনি ছিলেন না। একজনকে তারপরে ধরেন দাওয়াত আপনারা দিতেই পারেন। যুক্তরাজ্যে গেলেন, বললেন সেখানে প্রধানমন্ত্রী হয়ে দেখা হবে। সেখানে গিয়ে আপনি বললেন যে তিনি বিদেশে চলে গেছেন বা বিদেশে আছেন। আ সেখানে আমি আপনি হ্যাঁ। এই জায়গাটা আবারও আমি কারেক্ট করি, আপনি ওই পুরোটা আবার শুনেন। আমি বলেছি সম্ভবত। হুম, হুম, আমি যারা এই যে আওয়ামী লীগের যারা এটা ওই সম্ভবত হুম, জিনিসটাকে ফেলে দিয়েছে। হুম, হুম, আপনি আবার যে রিভিজিট করেন ওই ভিডিও ক্লিপে আমি বলেছি সম্ভবত। এটা বলার কারণ কি? কারণ হচ্ছে যে আমি এখন বলতে পারি। কারণ হচ্ছে যে লেবারের 4 টাইমস লেবার এমপি রূপা হক এসে স্যারের সাথে ১ম দেখা করলেন। হুম, রূপা হক এসে বললেন যে স্যার, ওই কথাবার্তা হলো যে কিয়ার স্টারমারের সাথে মিটিং হওয়া। সে তখন বলল যে মিটিং নাও হতে পারে। উনি বোধহয় ওই যে G8 না হুম, হুম, G20 মিটিং হওয়ার কথা ছিল কানাডায়। উনি সম্ভবত ওইখানে গিয়েছেন। এই হুম। টাইপের একটা কথা বললেন। আর ওইখানে তো কেউ ঘটা করে বিদেশ যায় না, হঠাৎ করে চলে যায়। তো আমরা ওইভাবে আমি সেই জন্য বের হয়ে আমি বলেছি উনি সম্ভবত হুম। আহ, আহ, কিন্তু আপনারা বাংলাদেশ কানাডায় থেকে গিয়েছেন। যাবার উনি আগেই ভুলটা কি এটা বলছিলেন করেছেন? যে দেখা হতে পারে তার সাথে দেখার আমি বিষয়টা। এটা কি ভুলটা করলাম আপনি আমাকে বলেন না। আমি বললাম তো আপনার অরিজিনাল ভিডিওটা একটু হ্যাঁ, দেখে হ্যাঁ, নিন। হ্যাঁ। মানে সম্ভবত আপনি বলেছেন। তো সেখানে গিয়ে তারপরে আপনারা জানছেন যে দেখা হবে কি হবে না। মানে এই ছিল তখনকার পরিস্থিতিটা। না, ওইখানে তো ২ টা কারণে যাওয়া হয়েছে। একটা হচ্ছে যে obviously সেইখানে তারেক রহমানের সাথে একটা আমাদের মিটিং আছে হুম, চিফ অ্যাডভাইজার, দ্যাটস ওয়ান অফ দ্য রিজন। অ্যানাদার রিজন হচ্ছে যে চিফ অ্যাডভাইজারকে কিং চার্লস একটা খুব প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড দিয়েছেন। হুম। সেটার কারণে। তার মানে এর এটা বাইরে সরকারি তো সফর যে বলা অবশ্যই হলো সেটি তো ছিল না। এটা সরকারি, সরকারি তো ওরা এলিভেট করে। এই সফরটাকে এলিভেট করে ওরা। হুম। দে এলিভেটেড ইট ইনটু এ গভর্নমেন্ট ট্যুর। আপনি জিজ্ঞেস করলেন যে ওই যে আমাদের এম্বাসি আছে, জি। হাই কমিশন তাহলে আছে আরেকটু নিউ ব্যাখ্যা লন্ডন। শুনি যেহেতু আমরা স্পষ্ট না তাহলে একটু জেনেই রাখি যে তাহলে আপনাদের মানে সরকারি তারা যদি তার সরকারি সফর হয় তাদের আমন্ত্রণ থাকে তাহলে তো সেই খরচটাও তাদের বহন করার কথা না? এটা এটা একটা ডিপ্লোম্যাটিক একটা নিয়ম আছে, আপনি যে দেখবেন। এটা সরকারি সফর হলে কি সবাই ইয়ে করে কিনা আই ডোন্ট নো। এটা আপনি আমার মনে হয় এটা আবার হুম। মানে ইউ হ্যাভ টু মানে টক টু দা রাইট পিপল।
জি, তারা সেই খরচও বহন করলেন না, তারা দেখাও ডিপ্লোম্যাটদের সাথে করলেন না, জিজ্ঞেস করবেন। দেখা করলেন শুধু তারেক রহমান। কিং চার্লসের সাথে ওনার 35 মিনিটের মিটিং হয়েছে। সেটি তো কিং সেই চার্লস তার ইজ দ্য হেড ব্যক্তিগত অফ দ্য পুরস্কার স্টেট। পেলেন কি তিনি। বলেন আপনি এটা? তিনি তো ডক্টর ইউনূস তো ব্যক্তিগত পুরস্কার না, পেলেন। ওইখানে উনি 1-to-1 মিটিং হয়েছে তো। কিং চার্লসের জন্য আপনি যা দেখেন না, ট্রাম্প যা বসে থাকে কিং চার্লসের একটা অডিয়েন্স পাওয়ার জন্য। কি তারপর বলেন এগুলো? কি হলো সেই বৈঠকে? অবশ্যই ওনার সাথে দ্বিপাক্ষিক আলাপ হয়েছে অনেক কিছু। যেমন? ব্রিটেনের সাথে আমরা যেই কাজগুলো নিয়ে গিয়েছি প্রত্যেকটা অ্যাচিভ হয়েছে। আপনি সাইফুজ্জামান চৌধুরীর ৩৩০টা বাড়ি ফ্রোজেন হয়ে গেছে। উনি চিফ অ্যাডভাইজার গেলেন, যাওয়ার সাথে সাথে এই অ্যানাউন্সমেন্টটা আসছে উনার অনারে। কি বলেন? আমরা এটা ওনারা যে রেসপন্স করেছেন আমাদের এই যে টাকা যেগুলো চুরি করে নিয়ে গেছে আওয়ামী লীগের মন্ত্রী, শেখ হাসিনার পরিবারবর্গ বা তার পরিষদ বর্গ, তো প্রত্যেকটা এটার জন্য একটা মেন একজন এই যে সাইফুজ্জামান চৌধুরী, পুরো লন্ডনের উনি একদম অর্ধেক লন্ডন কেনার মতো অবস্থা ওনার। তো ওনার বাড়িগুলো সব ফ্রোজেন হয়ে গেছে। এটা কি এমনি এমনি হলো? আপনি কিছু করলেন না, চিফ অ্যাডভাইজার এটাকে সারাক্ষণ এটার পিছনে ছিলেন। তারপরে আমরা জেনেছিলাম যে এই কিছু টাকাটা উদ্ধার এখন হবে। আমাদের জি, নেক্সট ধাপ হচ্ছে এই টাকাটা ফিরে এনে আসা। জি, সেটির কোনো সুরা হওয়া জি, অবশ্য হয় নাই। তারপরে ধরেন ভারতের মোদির সাথে যে সাক্ষাৎ হলো, নরেন্দ্র মোদির সাথে না, সাক্ষাৎ, এটা এটা আপনি জানেন না। এটাই তো বললাম এটাই তো যে জানতে চাই। আপনি একটু পড়ে দেখেন যে আপনি যারা বলেন। আপ স্টোলেন মানি যেগুলো বাইরে চলে যায় হুম, সেটা কয় বছর লাগে আনতে। একটু জাস্ট একটু পড়ালেখা করে এসে দেখেন। জি, মিনিমাম আপনার 5 বছর লাগে মিনিমাম। জি। মানে তাহলে সেই ফিরিয়ে আনার ব্যাপারটা মানে আমরা তো খুব জোর গলায় শুনেছিলাম। ফলে আমরা ভেবেছিলাম যে হয়তো অন্তর্বর্তী সরকার পারবে সেটা ফিরিয়ে আনতে। না, আমরা প্রথম থেকে এটা বলছি যে ইট উইল টেক টাইম, বাট আমাদের এফর্টস এর কোনো কমতি থাকবে না। হুম, আমাদের খাটুনি, আমাদের পেপার ওয়ার্ক, আমাদের যেগুলো এই এর জন্য যেগুলো কাজ ইনিশিয়েট করতে হয় সব কোনোটারই কমতি থাকবে না। হ্যাঁ, বাট ইট উইল টেক টাইম। কোন দেশে এটা 14, 15, 20 বছর লেগে গেছে। জি, জি। কিন্তু মানে হয়তো সেই দেশগুলো লেগে গেছে, তারা সফলতা পেয়েছে বলে হয়তো সেটা বলতে পারে। আমরা বলতে পারি না। আমাদের আগের সরকারও বলতো যে না, পাচার আপনি হয়ে গেছে। যে সমস্ত দেশে টাকা জি, চলে যায় তারা তো ফেরত দিতে চায় না। জি। আপনি আগে ফ্রোজেন করা যায়, আপনি ফ্রোজেন করলেন, আরো একটা। করার পরে হ্যাঁ, যেটা লেংদি প্রসেস হচ্ছে, আপনাকে লয়ার হায়ার করতে হয়, তারা আপনাকে ইয়ে করে, তখন এক ধরনের লেংদি লিগ্যাল ব্যাটেলে যেতে হয়। জি। ইট টেকস টাইম। একদম স্পষ্ট। মানে কথায় যত মানে বলা যত সহজ বা কথায় যতটা জোর ছিল, আসলে কাজ করার ব্যাপারে ব্যাপারটা এত সহজ না। সেটি আপনার কথা থেকে না, স্পষ্ট আমরা হলো। প্রথম থেকে এটা বলছি, আপনারা আমাদের কথাগুলো সেভাবে জোর দিয়ে ভালোভাবে শুনেন নাই। হুম, আমরা প্রথম থেকেই সবাইকে বলছি ইট উইল টেক টাইম। জি। আমি একদিনে হবে জিজ্ঞাসা না, আপনি করছিলাম যে অ্যাসার্টেন করা যায়। আ আপনি বাসায় এসে দেখলেন যে আপনার এইগুলো জিনিস চুরি হয়ে গেছে, হুম। এই চুরি করা জিনিস আনতে অনেক সময় লাগে, আর দেখতে তো আপনার একদিন লাগে যে না আমার এই জিনিসগুলো নাই। জি, একদম স্পষ্ট। আপনার কাছে মানে জিজ্ঞাসা করছিলাম যে বিদেশ সফরগুলোর বিষয়ে আপনি যা বলেছেন তার কি হলো? যেমন কাতার বা যুক্তরাজ্য সফরের কথা আপনি একটু স্পষ্ট করছেন। ভারতের সময়ের সাথে যখন মানে নরেন্দ্র মোদির সাথে যখন ডক্টর ইউনূসের সাক্ষাৎ হলো, সেই প্রসঙ্গেও আপনি অনেক কিছু বলেছিলেন যে আপনার ফেসবুক পোস্টে যে তিনি নরেন্দ্র মোদি ভূয়সী প্রশংসা করেছেন ডক্টর ইউনূসের, বা তাকে যে নির্যাতন বা অপদস্থ করা হয়েছে আওয়ামী লীগ আমলে, সেই বিষয়েরও তারা এই বিষয়েও কথা বলেছে এবং ডক্টর ইউনূসকে তারা সমর্থন জানিয়েছে সেই সময়ও। কিন্তু তারা আবার এই বিষয়টাকে অ্যাকনলেজ করল না। তারা এই বিষয়টাকে বলল দূরভিসন্ধিমূলক। হ্যাঁ, একটা ইয়ে, কিন্তু যেই লোকগুলো এখানে আছে আমি এদেরকে তো চিনছি। তাহলে আপনি তো তাহলে যে যারা ইয়েতে ছিল কি যেন শাহবাগে যারা 2013 সালে আন্দোলন করলো, এরা পুরোটাই তো মব ছিল। তাহলে আপনি তাহলে এখানে প্রথম তো আলো আমরা ডেইলি স্টারে দেখেছি। যে হামলা হলো সেটি মব না প্রেশার গ্রুপ? আবার আপনি এই কথা বলছেন কেন? একটু স্পষ্ট আমরা করুন তো বলেছি আপনার ওটা ব্যাখ্যাটা। মব ছিল। আমাদের ব্যাখ্যা মবের ক্ষেত্রে একদম স্পষ্ট। আপনি মবের আপনি ডিকশনারিতে যে টার্মটা দেখে এসেন। এখন আপনি শুনছেন যে মব 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 মব, কিন্তু আপনার টার্মটা কি? মব হচ্ছে যে যেটা এমন একটা ক্রাউড যেটার আসলে একটা কোনো সুনির্দিষ্ট লিডারশিপ নাই, সুনির্দিষ্ট ডিমান্ড নাই, হঠাৎ করে সে একটা আউটবার্স্ট হয়ে গেল। হুম, হুম।
আর এখানে তো আপনার দেখা যাচ্ছে যে যারা আমি যখন এই কথাটা বলেছি তার আগে কিছু ঘটনা ঘটেছিল, এবং ওই সময় ডেইলি স্টারে যখন ওরা ডেইলি স্টার এবং প্রথম আলোতে যখন অ্যাটাক করতে যায়, পুলিশ কিন্তু ওদেরকে প্রতিহত করা হয়েছে। আপনি বললেন প্রথম আলো ডেইলি স্টার একটা মব ছিল, এটা আপনি স্পষ্ট করলেন, কিন্তু এটাও তো আসলে মানে হঠাৎ করে আউটবার্স না, এটাও তো কারা করলো, কে নির্দেশনা দিল, কারা ফেসবুকে বললো, সেগুলো তো চিহ্নিত। তাহলে আমরা এটাও কি অ্যারেস্ট মব? করেছি, তাহলে এটা আমরা মব নাকি প্রেশার গ্রুপ? 35 জন লোককে আমরা অ্যারেস্ট করেছি। হ্যাঁ, তা এটা কি মব নাকি প্রেশার গ্রুপ? তা আপনি প্রেশার গ্রুপ দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? এতে তো আপনি আপনার ইন্টেলেকচুয়াল ইনএডুকেসিটাই আপনি প্রমাণ করছেন। আমার তো আমার যে ইনএডুকেসি স্পিচটা, আছেই, সেখান আপনি থেকে সেই আমার স্পিচটা আপনি শুনে আসেন। এখনই তো আমি আপনাদের আবার সামনে পেলাম, আপনাকে শুনি। বলি, হুম, 27 মিনিটের স্পিচ দিয়েছি, ইউ গো অ্যান্ড জাস্ট ওয়াচ দ্যাট স্পিচ। জি। সেখান থেকেই আপনার এখনো আপনি আমাকে বলছেন যে প্রথম আলো ডেইলি স্টার একটা মব ছিল। আবার আপনি অবশ্যই আমরা স্টেটমেন্ট দিয়েছি হ্যাঁ, এখানে আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে স্পষ্ট। তারা চিহ্নিত না, কে নির্দেশনা দিল, কি হলো, সেগুলো চিহ্নিত থাকে না। কিন্তু এখানে তো অনেক মানুষ চিহ্নিত আছে যারা নির্দেশনা দিলেন, এবং তারা আগেও নির্দেশনা দিয়েছেন একই রকম ঘটনার জন্য। এবারের ঘটনাটা বড় হয়েছে, তাহলে চিহ্নিত না কেন বললেন? এইটা যে যারা একটা মব আসছে ওই সময়, আর আপনি যেটা বলছেন, যার কথা বলছেন, সেটা তো অনলাইনের কথা বলছেন আপনি। আর যারা অ্যাটাক করলো সেটা তো, আর এটা তো আলাদা, ওরা ইনসাইট মানে করছে ভায়োলেন্স। নির্দেশনাটা অফলাইনে দিতে হবে, অনলাইনে দিলে সেটা মব হবে না। হ্যাঁ, যে আপনি কি এগুলো তো কোনো, দিস ইজ জাস্ট পিওর, মানে আপনি কি স্টানবাজি করছেন নাকি ইন্টারভিউ আপনি নিচ্ছেন? আমার সামনে আছেন, আপনাকে প্রশ্ন করছি, আমি প্রশ্ন করছি, না আপনি এটা না, ব্যাখ্যা আপনি করে দেন। এটা স্টানবাজি, আপনার এটা কোনো ইন্টারভিউ না। আপনি আমাকে দিয়ে বলাতে চাচ্ছেন এর প্রেসার গ্রুপটা মব, এগুলো হচ্ছে সস্তা জার্নালিজম। আহ, সরি। মানে মানে সরি, আপনার কাছেও যদি সেটা মনে হয়, এজন্য আমিও সরি, কিন্তু আমি আসলে আপনার কাছে এটাই না না, আপনারই, আমরা আপনি যেহেতু ওই সামনে আছেন। ডেইলি হ্যাঁ, স্টারের ঘটনায়, ডেইলি স্টার প্রথম আলোর ঘটনায় আমরা সুস্পষ্ট আমরা স্টেটমেন্ট দিয়েছি, সেখানে স্পষ্ট লেখা আছে এটা মব। জি। আমরা মবের কথা কিন্তু বলছি, আপনি যে মবের অ্যাটাক মবের হয়েছে ডেফিনেশন তো। দিচ্ছেন তার সাথে মেলে কিনা, এটা আমি আপনাকে আবারও জিজ্ঞাসা করছিলাম যে না, এটাই আমি, এইটা আপনি এই জন্য তো বললাম, আপনি ওই যে কিছু কিছু লোক এটাকে, আপনি আপনি যেগুলো অনলাইনে শুনছেন যে হুম, প্রেসার গ্রুপ, সেটা থেকে আপনি আপনি ওইটা এখানে এনে আপনি এই কথাটা, কিন্তু আপনি তো অরিজিনাল যে স্পিচটা আমি দিয়েছিলাম, ইউ নেভার হার্ড ইট। হুম। আপনি পুরোটা শুনে আসবেন কি আমি বলেছি। কিন্তু এখন আমি স্পষ্ট হলাম না যে চিহ্নিত থাকার পরেও সেটি আপনি বলছেন মব হবে না, কিন্তু চিহ্নিত থাকার পরেও এটাকে আপনি মব বললেন। আগেরটা মব না, কিন্তু আপনি এটা। এটা এটা আমি জানি না, আপনি মিনিংলেস কথাবার্তা বলতেছেন। আচ্ছা, আমি আসলে আমি বলেছি হুম, যে মবের ক্ষেত্রে একটা ইয়ে থাকে, যেমন মব, বাংলাদেশের বিগেস্ট মব কোনটা? এই যে হাসিনা লগি বইটা নিয়ে ডেকে নিয়ে আসছে, হাজার হাজার লোক এসে লগি বইটা নিয়ে 12 জনকে পিটিয়ে মেরে ফেলেছে অপোজিশনদেরকে, হাজার হাজার লোককে নিয়ে। হাসিনা এখানে স্পষ্ট বলতেছে তোমরা লগি বইটা নিয়ে আসো, পুরো মব তৈরি হয়েছে, মানুষকে মেরে ফেলেছে। তো এটা হাসিনা ছাড়া অন্য কেউ বললে সেটা মব হবে না। না, হাসিনা কেন, এর পরে মব হয়নি? গত বছর তো অনেক মব হয়েছে। আপনি এই যে নুরাল পাগলার ওইখানে যে না, ধরেন কাজটা যেটা হাসিনা ছাড়া হয়েছে, যখন এটা তার পিনাকি ইয়ে ভট্টাচার্য থেকে বলছে, ইলিয়াস হোসেন তার বলছে, যখন শিবিরের তার নেতারা বলছেন, তখন লাশটাকে তো মব হলো উঠিয়ে না। নিয়ে এসে, তার লাশটা উঠিয়ে নিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ এ মব। আচ্ছা, যাই হোক, নিশ্চয়ই মানুষ যদি এই বিষয়টা স্পষ্ট হয়, আমার হয়তো ইনঅ্যাডিকুয়েসি বলছিলেন, সেই কারণে হয়তো কিছু অস্পষ্টতা থেকে যেতে পারে। আপনি আপনার বক্তব্য যদি সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়, মানে দর্শকের কাছে, নিশ্চয়ই সেটি খুব দারুণ হবে। শেষের দিকে আসি, আপনার কাছ থেকে একটু আপনার এই অভিজ্ঞতাটা, এই দীর্ঘ জীবনে নানান আলোচনা সমালোচনা সব কিছু মিলিয়ে, মানে সবচেয়ে আলোচিত, সমালোচিত বলা যেতে পারে প্রেস সচিব হিসেবে, বাংলাদেশ যত প্রেস সচিব ছিলেন আপনি তাদের মধ্যে সবচেয়ে আলোচিত, এই বিষয়টা আপনার কেমন লাগে? না, এটা আমি, তো দেখেন, আমি খুব কমফোর্টেবল একটা লাইফ লিড করেছি। একটা বিদেশি প্রতিষ্ঠানে কাজ করতাম, সেখানে একটা ভালো বেতন ছিল। হুম, তারপরে আবার আমাদের, আপনি জানেন যে আমরা পার্ট টাইম, বিদেশি প্রতিষ্ঠানগুলো অনেকগুলো পার্ট টাইম করতে দেয়। আমি অনেকের সাথে কাজ করেছি, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে কাজ করেছি, আমি গুগলের সাথে কাজ করেছি, আমি ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের সাথে কাজ করেছি। এরকম বোধহয় আধা ডজন এদের সাথে আমার ভালো একটা ওইটা কমফোর্টটা ছেড়ে এখানে এসে আমি আসছিলাম একটা কারণে, সেটা হচ্ছে আহ, এক হচ্ছে প্রফেসর ইউনূসের সাথে কাজ করব, আর সেকেন্ড হচ্ছে আমার জানার একটা গ্যাপ ছিল যে আসলে গভর্নমেন্ট কিভাবে কাজ করে। আমরা তো বাইরে, আমি আপনি যারা জার্নালিজম করি, আমরা বাইরের থেকে মনে করি যে গভর্নমেন্টের ডিসিশনটা এইভাবে হয়, কিন্তু আদৌ কি সেভাবে হয় কিনা আমার একটা জানার খুবই
উৎসুক একটা মন ছিল সেখানে, যে না, এটা একটু জানার দরকার আছে। তো আমি লাকি, প্রফেসর ইউনূস আমাকে যথেষ্ট স্কোপ দিয়েছেন। খুবই একটা টার্বুলেন্ট টাইম, আর টাইমটাও খুব টার্বুলেন্ট ছিল। একটা বিপ্লবোত্তর যে কোনো সমাজেই আপনার টার্বুলেন্স থাকে, এটা শুধুমাত্র যে বাংলাদেশের ক্ষেত্রে তা না, সব সময় থাকে। তো সেই জায়গায় আমরা চেষ্টা করেছি যে যতটা বেটার সার্ভিস দেওয়া যায়, যতটা মানুষের কাছে ট্রান্সপারেন্ট থাকা যায়। এবং আমি মনে করেছি যে আমাদের এই প্রেস অফিসের মাধ্যমে মানুষকে প্রতিদিন যাতে বেটার ইনফর্ম করা যায়। উনি চিফ অ্যাডভাইজারের অফিস কি করছে, আমাদের অ্যাডভাইজাররা কি করছেন, প্রতিদিনের যে প্রতিদিনের যে মিটিং গুলো, প্রতিদিনের যে তারা ডিসিশন নিচ্ছেন, সেটা যেন মানুষের কাছে এটা দেওয়া যায়। আগের আগের প্রেস অফিসে ওনারা করতেন না, মেবি তারা ওইভাবে এম্পাওয়ার্ড হন নাই। বাট আমার ক্ষেত্রে আমি বলবো যে আমাকে উনি যথেষ্ট এম্পাওয়ার দিয়েছেন। ওনার সাথে যতগুলো মিটিং হয়েছে সবগুলোতে, একটা দুইটা মিটিং ছাড়া সবগুলোতেই আমি ছিলাম। ফলে ক্যাবিনেটে সাধারণত প্রেস সেক্রেটারির কোনো চেয়ার থাকে না, যে না প্রেস সেক্রেটারি নেয়ই না। সেই প্রথমবারের মতো চিফ অ্যাডভাইজার বলে দিয়েছিলেন যে যাতে ক্যাবিনেটে কি আলোচনা হচ্ছে, ক্যাবিনেটে কি ডিসিশন হয়েছে, সেটার জন্য আমি থাকি এবং আমি লিপিবদ্ধ করি। এবং ফলে আমি যেটা হয়েছে যে এগুলো নিয়ে প্রতি সপ্তাহে আমরা 3 দিন প্রেস কনফারেন্স করতাম। আমার আগে কেউ প্রেস কনফারেন্স করতো না। এটা একটা চ্যালেঞ্জের বিষয়, কারণ আপনি মুখ ফসকে কি বলে ফেললেন আর মানুষ এটাকে কিভাবে ইন্টারপ্রেট করলো, সেটা একটা বড় একটা প্রবলেম। বাট ওভারঅল আমি বলবো আই এম লাকি যে আমি এই সময়টা এই গভর্নমেন্টে ছিলাম। এবং জি কি একটা করেছি, আমি তো জাজ, তো আমি না, আপনি জাজ বা আরেকজন জাজ, তারা বলবে যে ওকে উনি ভালো করেছেন না উনি বাজে করেছেন, ইটস ইওর, মানে ইটস, আপনারা জাজ করবেন। একটা বিষয় আপনাদেরকে জাজ করা হয়, যেটা হচ্ছে আপনারা অনেক মানে চুক্তি, আপনি অবশ্য বলেছিলেন আপনাদের সবকিছু করার ম্যান্ডেট আছে, কিন্তু আপনারা অনির্বাচিত হয়েও, অনির্বাচিত সরকার হয়ে বেশ কিছু চুক্তির বিষয়ে গেছেন। যেমন সম্প্রতি দেখলাম হোয়াইট হাউস থেকে দেখানো, যেটি চুক্তিতে দেখানো হয়েছে যে বাণিজ্য চুক্তি, যেটি এই অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে করেছে। এরকম কিছু চুক্তি, এগুলো কি আপনারা নতুন সরকারের জন্য চাপ রেখে যাচ্ছেন না? কারণ বিএনপির লোকজনও কিন্তু এই চুক্তিগুলো সম্পর্কে জানে নাই যখন আপনারা চুক্তিগুলো করেছেন। না, এটা বিএনপি জানে না এটা বলা ঠিক না। আর সত্যিকার অর্থে আপনি এমন, ওরা তো রেসিপ্রোকাল ট্যারিফ এপ্রিলে যখন 37% করলো, তখন আপনি আপনার রেডিমেড গার্মেন্ট সেক্টরে বাঁচানোর জন্য হলেও আপনার নেগোসিয়েশন করতে বাধ্য হলেন। এমন না যে আমি ওকে ওরা 37% দিয়েছে আমি চুপচাপ থাকি, ইলেকশন তো আগামী বছর ফেব্রুয়ারিতে, ইলেক্টেড গভর্নমেন্ট এসে তাহলে, কেন ততদিনে আমার 8-10 মাস চলে যায়, আমার কোম্পানিগুলো সব লাটে উঠবে। তো আমরা সেই অনুযায়ী এই গভর্নমেন্টের ম্যান্ডেট প্রথম থেকে আমরা বলছি, এই গভর্নমেন্ট যেই কনস্টিটিউশনের যেই ধারা এই গভর্নমেন্ট তৈরি হয়েছে তার সবকিছু করার ম্যান্ডেট ছিল। এটা আপনি অ্যাটর্নি জেনারেল আমাদেরকে লিখিত দিয়েছেন যে না, দিস গভর্নমেন্ট ক্যান ডু এনিথিং। তো আমরা সেই আলোকে তো এই গভর্নমেন্ট সেই কাজগুলো করেছে এবং এই নেগোসিয়েশনটা গভর্নমেন্ট করেছে। করার আপনার মনে হতে হবে যে এখন এই যে রুল বেস যেটা ওয়ার্ল্ড, যে ডাব্লিউটিওর, সেটা এখন নাই। এটা একটা অনেকটা ট্রানজাকশনাল ওয়ার্ল্ড। সে একটা রেসিপ্রোকাল ট্যারিফ দিয়ে আপনারা একটা দেয়াল তৈরি করে দিয়েছে তার মার্কেটে। এখন আপনি দেয়াল টেপকিয়ে আপনি তার মার্কেটে ঢুকবেন। এখন এই দেয়াল টপকানোর জন্য আপনি তাকে কি কি দিবেন সেটা সে সরাসরি স্পষ্ট। এখন আপনি যদি কিছু না দিতে পারেন, আপনার সেই দেয়ালটা 37 ফিট বড় লম্বা হবে। মানে আর আপনি আমরা যদি ভালো কিছু, যা দিলাম আর যা পেলাম তার হিসাবটা কি বরাবর হ্যাঁ, হয়, নাকি আমরা অনেক আমার মনে কিছু হয় যে দিয়েই আমরা গেলাম? যা দিলাম এবং আমরা যে ভালো ডিল করেছি তার উত্তরটা রাহুল গান্ধী দিয়েছেন লোকসভায়। তারা ওরিড হয়ে গেছেন যে বাংলাদেশ যেই বেটার টার্ম পেয়েছে রেডিমেড গার্মেন্টসে, ওদের কটন দিয়ে যদি আমরা, ওদের কটন এবং ম্যানমেড ফাইবার দিয়ে যদি আমরা কাপড় চোপড় বানিয়ে আবার ওদের মার্কেটেই রপ্তানি করি, সেখানে রেসিপ্রোকাল ট্যারিফটা জিরো হয়ে যাবে, যেটা তাহলে তো ইন্ডিয়ার ওদের ক্ষেত্রে। উপরে নির্ভরশীলতা থাকবে, তাই না? ওদের কটন নিতে হবে, ওদের। না, এটা আপনি বুঝেন না। তাহলে এটার আমার লাভটা হচ্ছে যে আমি তার কটনটা, আমি আমার তার ফার্ম লবিটা আমার সাথে থাকলো এবং আমি তার মার্কেটে, আমি যেটা আপনি জানেন তো আমেরিকান গার্মেন্টস এর মার্কেট $300-400 বিলিয়ন। আমার এখন আমি আমেরিকায় $8 বিলিয়ন এক্সপোর্ট করি। আমার এটা ধানাদান, আমি এটাকে
50, 60, 100 বিলিয়ন ডলার পর্যন্ত নিতে পারবো যদি আমি সেভাবে ওদের কটনটাকে ইউজ করতে পারি। ইটস এ ম্যাসিভ, আমাদের জন্য দরজা খুলে গেছে। এখন যদি তারপরেও এই চুক্তিতে একটা এক্সিট ক্লজ আছে, যদি মনে করে যে না আমরা যে এগ্রিমেন্টটা করেছি যে এই গভর্নমেন্ট এটা ঠিক হয়নি, এটা ইয়ে করা যায়, সেই জন্য এক্সিট ক্লজটা রাখা হয়েছে। সেখানেও এক্সিট তো অনেক ক্লজটা শর্ত আছে, সামনে তাই না? না, কোনো এক্সিট ক্লজে কোনো শর্ত নাই। এক্সিট ক্লজে বিএনপি গভর্নমেন্ট বলতে পারে যে না আমি এই এই এক্সিট করলাম, আমি এই 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 এগ্রিমেন্ট মানি না। বাট যখনই আপনি এই এগ্রিমেন্ট মানবেন না, তখন আপনার রেসিপ্রোকাল ট্যারিফ এখন তো 19 আছে, সেটা আবার 37-এ যাবে। এখন আপনি কি এটা অ্যাফোর্ড করবেন কি করবেন না? আর আপনি বলছেন যে আমরা বোয়িং কিনেছি, আমরা এই ফার্ম প্রোডাক্ট কিনছি। এটা আপনি প্লিজ ইন্দোনেশিয়ার যে চুক্তিগুলো আপনি দেখেন, অনেকে মিলাচ্ছেন হচ্ছে মালয়েশিয়ার ক্যাম্বোডিয়ার চুক্তি। আমরা সবাইকে বলবো ইন্দোনেশিয়ার চুক্তিটা দেখেন। ইন্দোনেশিয়া, আমরা তো বোধহয় কত 25টা বোয়িং কেনার কথা বলেছি, ইন্দোনেশিয়া বোধহয় 150টা বোয়িং কেনার কথা বলেছে। আমরা তো বোধহয় কত বিলিয়ন ডলারের কথা বলেছি, 5-6 বিলিয়ন। ও আমি জানি না, এটা আমার জানতে হবে। আর ইয়েতে সাউথ কোরিয়াকে কিনতে হবে 340 বিলিয়ন ডলারের ইয়ে। সাউথ কোরিয়ান অ্যাম্বাসেডর এসে আমাদেরকে বলে যাচ্ছেন। তো এখন তো এই রেসিপ্রোকাল ট্যারিফের যে তাদের যে আপনি তার মার্কেটে তার ইমব্যালেন্স ছিল আমাদের সাথে, ট্রেড ইনব্যালেন্স, সেটাকে ব্যালেন্সে নিয়ে আসতে চাচ্ছে। তা আমরা যেগুলো এগ্রিমেন্টে, যেগুলো ক্লজে যেগুলো আমরা বেটার পেয়েছি, আমরা মনে করি এটারে যদি আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি, এটা আমাদের জন্য একটা খুবই ভালো ডিল। জি, আপনি মনে এখন করছেন? তারপরেও বিএনপি যদি মনে করে ওকে আমি এটা মানলাম জি, না, এটা আমার জন্য খারাপ, ওকে, দেখা যাক তারা বিএনপি, এটা দেখা যাক থেকে বের বিএনপি হয়ে আসলে আসতে সেটা পারে। কি করেন। আপনারা বলছেন ভালো মনে করেন, বিশ্লেষকরা এটা নিয়ে অনেক অনেক রকম সমালোচনা আছে। আমি বেশ কিছু মানে কতগুলো আমি একটা কথা বলি, হ্যাঁ, সমালোচনা আসে বামদের থেকে। বাংলাদেশের বামরা অনেক বেশি বুঝেন, হ্যাঁ, খুবই কুয়ার ব্যাঙের মতো। আমি যেটা বলি যে একটা দেশটাকে ওরা বনসাই বানিয়ে রাখতে চান। আচ্ছা, এটি আপনার বিশ্লেষণ। অনেক ধন্যবাদ জনাব শফিকুল আলম। নিশ্চয়ই সামনেও কথা হবে এই বিষয়গুলো নিয়ে, নিশ্চয়ই আরও আলোচনা সমালোচনা হবে, অন্তর্বর্তী সরকারের কাজ, কাজের মূল্যায়ন, সেগুলো বিষয়। তখন হয়তো এইসব বিষয়ে আপনার সাথে আবার কথা বলবার সুযোগ হবে। অনেক ধন্যবাদ জনাব শফিকুল আলম, আপনার সাথে বেশ খানিকক্ষণ কথা বলার সুযোগ থ্যাংক হলো। ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য।